This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আমরা আরও একবার কালিয়াচকের সেই ঘটনার লেটেস্ট আপডেটে নজর রাখবো, তার কারণ কি ঘটেছিল কালিয়াচকে এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে পাওয়ার প্রয়োজনীয়তা সব থেকে বেশি। আদালতের রিপোর্ট মোথাবাড়ি থানার পুলিশের কালিয়াচক 2 নম্বরের বিডিও অফিসের সামনে অজ্ঞাত পরিচয়দের জমায়েত থেকে উস্কানির পর বিচারকদের কনভয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা হয়। আদালতে জমা পড়া রিপোর্টে হাড়হিম করা এই তথ্য সামনে আসছে। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সুজয়ের কাছ থেকে আমি জানতে চাইবো, সুজয়, সেই রিপোর্টে ঠিক কি রয়েছে সেটা আমি প্রাইমারিলি বিস্তারিতভাবে জানতে চাইবো। রিপোর্টে কি উল্লেখ রয়েছে? দেখো, পুলিশ যে রিপোর্ট আদালতকে জানিয়েছে সেখানে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে যে ঘটনা কি ঘটেছিল, এবং সেখানে জানানো হয়েছে যে 1 তারিখ বিকেলের পর থেকে সন্ধ্যাবেলা থেকে বিডিও অফিসের সামনে জমায়েত শুরু হয়। প্রায় শতাধিক জনতা সেখানে জমায়েত করে এবং সেই জনতাকে সরানোর পর যখন যারা বিচারক ছিলেন তাদেরকে যখন নিয়ে বের করার চেষ্টা হয় কয়েক ঘন্টা পরে, তখন সেই জনতাই পথ আটকানোর চেষ্টা করে এবং যে কনভয়, সেই কনভয়ের উপর লাগাতার আক্রমণ করতে থাকে এবং উদ্দেশ্যই ছিল সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং বিচারকদের গাড়ি ভাঙচুর করা। এই কথা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং উত্তেজিত জনতা শুধুমাত্র বিচারক নয়, সিআরপিএফ জওয়ান যারা কনভয়, যারা নিরাপত্তা দিচ্ছিলেন বিচারকদের, তাদেরকেও টার্গেট করে হামলা করা হয়। একজন গাড়ির চালককে ইট মেরে গুরুতর জখম করা হয়েছে। অতুল ঠাকুর নামে একজন সাব ইন্সপেক্টর, তিনি জখম হয়েছেন। গঙ্গাপ্রসাদ কলোনির কাছে যখন কনভয় পৌঁছায় তখন কনভয়ের গাড়ির চালক রামপ্রসাদ মন্ডলের মাথায় ইট ছড়া হয় একদম নির্দিষ্ট লক্ষ্য করে, যার জেরে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি একটা পাশের একটা নিচু জায়গায় সেখানে পড়ে যায়। এবং তার পরবর্তীতে যেটা জানানো হচ্ছে যে পুলিশের যে প্রাথমিক তদন্ত, তাতে প্রত্যেকে একই উদ্দেশ্য নিয়ে হামলা চলেছিল, অর্থাৎ অশান্তি সৃষ্টি করা, সরকারি কর্মীদের বাধা দান এবং তাদের টার্গেট করে হামলা চালানো, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং তারাই বিডিও অফিসের সামনে জমায়েত করেছিল, ব্যারিকেড বানিয়েছিল, উস্কানি দিয়েছিল এবং পাথর বৃষ্টি করেছিল, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। এখনো একজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন এবং পুলিশের অভিযোগ যে যখন জখম অবস্থায় পড়েছিল। একজন নয়, দুজন নয়। আমি একটা বিষয় দেখো সুজয়, আমি তোমাকে আরো একবার বললাম, একটু রিপোর্টটা আরো একবার দর্শকদের জানাই। তোমার কাছে আমি আরো একটা প্রশ্ন নিয়ে যাবো। কালিয়াচক কাণ্ডে এখনো পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে আপডেট দিলাম আপনাদের, মিম নেতা মোফাক্করুল সহ 35 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। মিম নেতা মোফাক্করুল তার সঙ্গী সহ 35 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। 1 এপ্রিল সন্ধ্যায় কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে একজন দুজন নয়, জানা যাচ্ছে 100 জন জমায়েত করেন। এই 100 জনের কোনো পরিচয় জানা যায়নি, বলতে গেলে 100 জন অজ্ঞাত পরিচয়ে তারা জমায়েত করে প্রাথমিকভাবে। তারপর জমায়েত ছড়িয়ে বিচারকদের কনভয় রওনা দেয়, তারপর তাদের উপর হামলা চালানো হয়। আমার সহকর্মী সুজয়ের কাছে আমি আরও একবার যাবো। সুজয়, একজন দুজন নয়, কোনো একটা জায়গায়, কোনো একটা ওপেন স্পেসে এভাবে 100 জন অজ্ঞাত পরিচয় তারা জমায়েত করছে, তাদেরকে আটকানোর পর্যাপ্ত পরিস্থিতি সেখানে নেই, এটাও তো বিস্ময়কর। দেখো, সেটা কিছু সময় আগে সাংবাদিক বৈঠক যখন করেছিলেন এডিজি আইজি নর্থ বেঙ্গল কে জমের রহমান, তার কাছে এটাই প্রশ্ন করা হয়েছিল যে তারা প্রথম কখন খবর পেল এই অশান্তি সৃষ্টি করা, বিডিও অফিসের সামনে পথ আটকে রাখা, এবং কখন পুলিশ পৌঁছলো তাদের উদ্ধার করতে। দেখা যাচ্ছে সময়ের গ্যাপটা প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। কেন এই 6 থেকে 6.5 ঘন্টার গ্যাপ, সে বিষয়েও যখন জানতে চাওয়া হয় তখন কে জয়রামন তিনি জানান যে যেহেতু ওই মবটা তাদেরকে অ্যালাউ করা হয়েছিল পুলিশের তরফ থেকে, তার কারণ তারা শান্তিপূর্ণভাবেই প্রথমে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা হিংসাত্মক চেহারা নেন এবং সামনে মহিলা এবং বাচ্চাদেরকে নিয়ে আসা হয় যাতে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী তাদের উপর কোনো লফুল অ্যাকশান নিতে না পারে, অর্থাৎ তাদেরকে সেখান থেকে জোরপূর্বকভাবে সরাতে না পারে। ঠিক সেই পরিকল্পনা করেই তাদেরকে রাখা হয়েছিল। তার পরবর্তীতেও আরও সিনিয়র অফিসার তারা আসেন এবং যেহেতু রাস্তার একাধিক জায়গায় অবরোধ করা ছিল, সেই অবরোধ সরাতে তারা আসেন। যখন সমস্ত অবরোধ সরে যায় বলে পুলিশের কাছে খবর আসে, তখন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে সেখান থেকে উদ্ধার করে। তাদের উদ্দেশ্যটা কি ছিল? এই যে এতজন সেখানে জমায়েত হচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি ছিল সেটা কি এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে? দেখো, যারা জমায়েত হয়েছিলেন তাদের বক্তব্য ছিল যে তাদের বা তাদের পরিবারের সদস্যদের নাম বাদ গিয়েছে এবং অ্যাডজুডিকেশনের কাজ যেহেতু বিডিও অফিসে হচ্ছিল, কালিয়াচক 2 বিডিও অফিসে, সেই অ্যাডজুডিকেশনের কাজে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে তাদের দাবি যে তারা বৈধ নাগরিক, কিন্তু তারপরেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে।
কেন নাম বাদ গিয়েছে, ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে, এটাই দাবি ছিল তাদের সেই কারণেই যেটা আমরা কিছু আগেই দেখালাম যে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের একদম বক্তব্য পরিবারের যে সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের বক্তব্যেও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যে তাদের পরিবারে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে চক্রান্ত করে গ্রেপ্তার করা হয়েছে, আরো অন্য কাউকেও গ্রেপ্তার করা উচিত ছিল। কিন্তু আপনাদের একটা বক্তব্য যে অডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে ওই কালিয়াচকের ঘটনার পর, এবং সেই অডিওটা থেকে কোথাও একটা অনুমান করা যায় যে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিচারক যারা সেখানে কাজের জন্য ছিলেন তাদেরই কোনো প্রাণের নিরাপত্তা ছিল না, তাদের কণ্ঠে রীতিমতো আর্তনাদ শোনা গিয়েছিল। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. অডিওটা শুনেন, মানে কোনো রকম একটা ভয়ানক কিছু হতে চলেছে বলে সেটা আঁচ করতে পেরেছিলেন, তাই তারা গাড়ি চালিয়ে মানে গাড়িতে উঠেই রওনা দিলেন। গাড়ির দরজা তারপর বন্ধ হচ্ছে। জানেন তো এই ঝামেলাটা শুধুমাত্র বিচারকদের কনভয়ে করার প্ল্যান ছিল না, শুধু বিচারক নয়, বাঁচাতে গেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরও হামলা করা হয়েছে। ছত্রভঙ্গ করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও চড়া হয়। এই রিপোর্ট টু আরো বেশ কিছু বিষয় এই রিপোর্টে উঠে আসছে, জানাবেন আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। সুজয়, আর কাদেরকে টার্গেটে রাখা হয়েছিল, মানে এটাকে টার্গেট বলতেই হবে যেভাবে প্ল্যানগুলো একের পর এক ধরা পড়ছে, রিপোর্টটা যেভাবে প্রকাশ আসছে, বিচারকরা ছাড়া আর কারা টার্গেটে ছিলেন? দেখো, এই পুলিশের তরফ থেকে যে অভিযোগ করা, যে রিপোর্ট দেওয়া হয়েছে আদালত থেকে, সেই আদালতের রিপোর্টে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মী এবং যে সমস্ত জুডিশিয়াল অফিসার ছিলেন তারা টার্গেট ছিলেন, এবং তাদেরকে যখন উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা গিয়েছিলেন, তাদেরকে যখন কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নির্দিষ্ট লক্ষ্য করে সেই সিআরপিএফ জওয়ানদের গাড়িতেও আক্রমণ করা হয়, তাদের গাড়ির কাঁচ ভেঙেছে, একজন চালক জখম হয়েছেন, সিআরপিএফের একজন সাব ইন্সপেক্টর তিনিও জখম হয়েছেন, এবং তার একজন অধস্তন কর্মী তিনিও জখম হয়েছেন। একদম মোট সব মিলিয়ে এখন অবধি প্রায় 2 থেকে 3 জন সিআরপিএফ জওয়ান তাদের জখম হওয়ার খবরও কিন্তু আদালতের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। ফলে গোটা প্রসেসটার সঙ্গে যারা ছিলেন, যারা কাজ করছিলেন, অ্যাডজুডিকেশনের কাজ করছিলেন, যে জুডিশিয়াল অফিসাররা তারা আটকে পড়া, যারা উদ্ধারে গিয়েছিল, উদ্ধারকারী টিম, তাতে পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, কাউকেই রেয়াত করা হয়নি। সেই উত্তেজিত জনতা যে কাউকে রেয়াত করেনি সেটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এবং এই যে রেয়াত না করা, এটার একটা উদ্দেশ্য পুলিশ খুঁজে পাচ্ছে বলেই তারা আদালতে একদম। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়। আমরা শুনলাম শুভজিৎ যে শুধুমাত্র বিচারকরা যারা অ্যাডজুডিকেশনের কাজ করছিলেন তারাই যে টার্গেট ছিলেন তা নয়, মানে সুন্দর করে কোথাও একটা পরিকল্পনা করা হয়েছিল, যেটা বারবার আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিচারকরাও ছিলেন টার্গেট, যারা তাদেরকে উদ্ধার করতে যাবেন তারাও টার্গেটে ছিলেন। কিন্তু প্রশ্ন, এই 100 জন হঠাৎ করে অজ্ঞাত পরিচয় সেখানে জড়ো হয়ে গেল, এবং তারা জমা হতে পারছেন, সেখানে সেই পরিবেশ তারা পাচ্ছেন, এবং তারা জমা হওয়ার বেশ কিছুক্ষণ পর সেখানে টনক্ষণে তাদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন যাচ্ছে, সেই বিষয়গুলো প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। কিন্তু উদ্দেশ্য তাদের কি ছিল সেটা কিন্তু রিপোর্টে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত 35 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, কিন্তু তাদের এক্স্যাক্ট মোটিভ কি ছিল
যদিও তাদের বক্তব্য এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, বা এখন এরকমটা সুজয় বলছিল শর্মিষ্ঠা, যে লিস্টে কেন নাম নেই, সেই জায়গা থেকে তাদের এই ক্ষোভ। লিস্টে নাম নেই তাদের এই ক্ষোভ, সেক্ষেত্রে 100 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির এরকম কোনো একটা জায়গায়, তাও কোনো গুপ্ত জায়গা নয়, এরকম একটা ওপেন স্পেসে তারা জমা হয়ে যেতে পারছে। শুধু তাই নয়, তারা সামনের সারিতে শিশুদের এবং মহিলাদের রেখেছে। তার মানে তারা তাদের উদ্দেশ্য সাধন করার জন্য স্ট্র্যাটেজিক্যালি এটা আগে থেকে ভেবে এসেছিল, তাই নয় কি? একদম অবশ্যই, মানে আমি যদি কাউকে টার্গেট করে, আমি যদি তার উপর হামলা চালি, তা পাল্টা যাতে তারা হামলা চালালে সামনে মহিলা শিশুদের গিয়ে আটকে যায়, সেই বিষয়টা অন্তত সুন্দর করে প্ল্যান করা ছিল। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র বা বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একের পর এক রিপোর্ট প্রকাশ্যে আসছে, মোথাবাড়ি থানা পুলিশ যে রিপোর্টগুলো দিচ্ছে যে 100 জন অজ্ঞাত পরিচয় তারা জড়ো হয়ে গেল, তারা বিচারকদের টার্গেট করলো, বিচারকদের উদ্ধার করতে যারা গেল তাদেরকেও টার্গেট করা হলো। ভোটের আগে, যেখানে আমাদের জানি রাজ্যে অনেক দিন আগে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, আইন শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের হাতে, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন তো ওঠে, এই 100 জন অজ্ঞাত পরিচয় জড়ো হয়ে গেল, তারা এইভাবে অশান্তি করতে পারলো, ভোটের সময় কি হবে? দেখুন, রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। এনআইএ তদন্তটা হচ্ছে, আমার ধারণা হচ্ছে উস্কানিদাতা যারা, তাদের এক পান্ডা আজকে গ্রেপ্তার হয়েছে। এবং এটা শুধু আজকে না, এর আগেও বেশ কিছু জায়গায় এই তথাকথিত আইনজীবীর মাধ্যমেই হচ্ছে উস্কানি চলেছে। এবং পুলিশ বলুন বা আদালত বলুন, যে রিপোর্টগুলি পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই ভেঙে পড়া আইন শৃঙ্খলাতে নির্বাচন কমিশনকে আরো কঠোর হাতে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। এবং পশ্চিমবঙ্গ পুলিশের আইন কঠোর নিয়ন্ত্রণ নিয়েই ভোট করালে তবে পশ্চিমবঙ্গে শান্তিতে ভোট হবে। ধন্যবাদ। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম। সত্যিই তো একটা বড় প্রশ্ন শুভজিৎ, যে বিডিও অফিস, যেখানে এই বিচারাধীন তালিকায় যারা রয়েছেন তাদের নিষ্পত্তির জন্য কাজ হচ্ছে, আদালতের নির্দেশে পুরো বিষয়টা হচ্ছে, সেখানে সেই বিডিও অফিসের সামনে কিভাবে এতগুলো মানুষ জড়ো হয়ে গেল। প্রাক্তন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের জাস্টিস করগুপ্ত, দেবাশিস করগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে আস্তে আস্তে তো রিপোর্টগুলো আসছে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে বিডিওতে যেখানে কাজ হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মোতায়েন রয়েছে, সেখানে 100 জন অজ্ঞাত পরিচয় জড়ো হলেন, এবং তারা শুধুমাত্র যে বিচারকরা এই কাজের জন্য রয়েছে তাদেরকে টার্গেট করলেন না, পুলিশ এবং যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাদেরকেও টার্গেট করা হলো। এই বিষয়টাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আইনি ভাষায়? যেটা মনে হচ্ছে যে বিচার ব্যবস্থা তো একেবারে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষতা তাদের কাছ থেকে কাম্য। সেক্ষেত্রে যারা সঠিক ভোটার, যাদের সঠিক কাগজপত্র রয়েছে, তারা তো বিচার পাবে। তাহলে এই বিচারকদের যে সন্ত্রস্ত করা, তাদের উপরে আক্রমণ করা, এগুলো একমাত্র আসতে পারে যাদের কাছে সঠিক কাগজ, যথাযথ কাগজ নেই, রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। কাজেই যেহেতু আমরা দেখেছি যে এই বিচারকদের দিয়ে কাজ করানোটাকে সমস্ত রাজনৈতিক দলগুলোই স্বাগত জানিয়েছিল, আশা করব যে সাধারণ মানুষ, রাজনৈতিক দল এই সমস্ত উদ্দেশ্য প্রণোদিত মানুষদেরকে বিরত করবেন। এটাই আমরা আগামী দিন দেখতে চাই। ধন্যবাদ। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে আমরা কথা বললাম। বলে বুঝতেই পারছেন সেদিন যারা ঘেরাও হয়েছিলেন তাদের মধ্যে কি পরিস্থিতি। কিছুক্ষণ আগে একটা অডিও ক্লিপ আপনাদের শোনাচ্ছিলাম। কালিয়াচকে যে বিডিও অফিসে বিচারকরা ঘেরাও হয়েছিলেন, সেই বিডিও অফিসে পৌঁছে গিয়েছে TV9 বাংলা। 8 ঘন্টা ধরে এই অফিসেই বিচারকরা ঘেরাও হয়েছিলেন। আপনাদের দেখাবো সেই ছবি। মালদা কালিয়াচক ব্লক 2 এর সেই বিডিও অফিসে রয়েছে, এবং সেই বিডিও অফিসে যে ঘরে বসে জুডিশিয়াল অফিসার বা বিচারকরা কাজ করতে গিয়ে তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল, সেই ঘরের সামনে আমরা রয়েছি। দেখা যাচ্ছে যে এই ঘরে একদম নির্দিষ্ট করে জাজ বলে লেখা রয়েছে, এবং দেখা যাচ্ছে যে এর ভেতরে বেশ কিছু নথি রয়েছে, যেগুলি মূলত এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বেশ কিছু নথি। সহকর্মী দীপঙ্কর জানা দেখাচ্ছে, বলবো দূর থেকে ছবিটি দেখানোর জন্য, যে নির্বাচন কমিশন বা যারা সেই সংক্রান্ত যে সমস্ত নথি, বিভিন্ন জায়গার মালদার বিভিন্ন পার্টে যে সমস্ত নথি, সেগুলো ডাই করা রয়েছে। এবং এখান থেকেই যে
এশায়ার প্রক্রিয়ার যে কাজগুলি বিচারকরা এখান থেকে করছিলেন এবং সেই রাতে এখানে খেতে খেতেই যে তাদের আক্রান্ত হতে হয়েছিল সেই ছবিটাও এখানে স্পষ্ট। ভিতরে দেখা যাচ্ছে যে টেবিলে বসে বিচারকরা কাজ করছিলেন, জুডিশিয়াল অফিসাররা সেই টেবিলে খাবার খাচ্ছিলেন, সেই অবস্থাতেই তাদের কার্যত বেরিয়ে যেতে হয়েছিল। অফিসটা অর্থাৎ ব্লক 2 এর যে বিডি অফিস, এই জায়গাটা কিন্তু মোথাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেখানকার এসআইআর প্রক্রিয়ার কাজকর্ম করছিলেন বিচারকরা এবং এই জায়গাটা, এই গোটা বিডি অফিসের বিভিন্ন জায়গায় কিন্তু বিচারকদের জন্য থাকার ব্যবস্থা, তারা যে কাজ করবেন সেই সমস্তগুলো রয়েছে। আমি একটু নিচে নেমে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো, অনলি ফর অনারেবল জাজেস, অর্থাৎ বিচারকদের যে কাজ যারা করছিলেন তাদের জন্য এই ঘরটি নির্দিষ্ট করে রাখা রয়েছে। তার পাশাপাশি সেক্টর অফিসারদের জন্য যে ঘর, সেই ঘর নিশ্চিত করে রাখা হয়েছে কোন ঘর। তার পাশাপাশি ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড পোস্টাল ব্যালট, সেই ছবিটাও আমরা দেখানোর চেষ্টা করব। যে এখানে এই অফিসের অপর একটি ঘরের ছবি দেখাতে বলবো আমার সহকর্মী দীপঙ্কর জানাকে, যে ভিডিও ভিউইং টিম, অর্থাৎ বিভিন্ন জায়গায় এই মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের জন্য, এসআইআর প্রক্রিয়ার কাজের জন্য যে সিসিটিভি ইনস্টল করেছে সেগুলি এখান থেকে মনিটর করা হয়। তার মধ্যে থেকে যখন কাজ চলছিল তখনই কিন্তু তাদেরকে এই জায়গার মধ্যে ঘিরে রাখা হয়েছিল। কোন ঘরে আটকে রাখা হয়েছিল? এখানে কোন ঘরে আটকানো ছিল না তো, পুরো অফিসের মধ্যেই ছিল ওরা। কত লোক ঘরে আটকানো ছিল না? কোথায়? এখানে কত লোক? এখানে লোক সংখ্যা ছিল না তো, এখানে অফিস সব স্টাফ ছিল। না, বাইরের যারা এসেছিল তারা কত সংখ্যক? বাইরের লোক তো এখানে অফিসে ঢুকতে পারেনি কেউ। ঢুকতে পারে বাইরে আটকে রেখেছিল? বাইরে ছিল, আটকে ফোর্স ছিল আমাদের সেখানে আটকে ছিল। আজকে হ্যাঁ, ওরা কি ওই মেন গেটের ভেতরে? গেটের বাইরে ছিল লোকজন। তাহলে এখানে কাগজপত্র কোথায় কাগজ? প্রোটেস্ট করেছে যে প্রতিবাদের? না, এখানে হতে পারে না। এনআইএ তদন্তকারীরা কিন্তু এই মালদা কালিয়াচকে এসে এই যে বিডি অফিস, সেই বিডি অফিসের প্রত্যেকটা জায়গায় যাবেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন এবং কোন জায়গায় কিভাবে তাদেরকে আটক করে রাখা হয়েছিল, জুডিশিয়াল অফিসারদের কারা নেতৃত্বে ছিল, সমস্তটা খতিয়ে রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, মালদা কালিয়াচক। আর কালিয়াচকের এই ঘটনায় যে প্রশ্নগুলো বা যে ব্যর্থতা, গোয়েন্দা ব্যর্থতা যাবতীয় বিষয় সামনে আসছে, সেগুলো মানতে নারাজ এডিজি উত্তরবঙ্গ। বিচারকদের ঘেরাও থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। যদিও এই গাফিলতি মানতে নারাজ কে জয়রামন। শুরুতে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল বলে পদক্ষেপ করা হয়নি। আন্দোলনের সামনের সারিতে মহিলা ও শিশুরা ছিল, সেই কারণে বিচারকদের উদ্ধার করতে সমস্যা হয়েছিল। পরে বেশি রাতে অতিরিক্ত বাহিনী এনে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি উত্তরবঙ্গ। থানা থেকে এত কাছে বিডি অফিস, এটা কি ইন্টেলিজেন্স ফেলিয়ার? সেটাই আমি বলছি। এখানে আমাদের পুলিশ অফিসার আগে থেকেই ছিল। সো ওনলি থিং দ্য প্রটেস্ট ওয়াজ পিসফুল ইনিশিয়ালি, সেই জন্য আমরা কিছু করেনি। ওয়েন দি জুডিশিয়াল অফিসার্স আর সাপোজ টু লিভ আফটার দি অফিস আওয়ার্স, তখন আমাদের বার করতে প্রবলেম হয়েছিল। কেন? বাচ্চারা ছিল, মেয়েরা ছিল, তাদের উপর আমরা ফোর্স না ইউজ করে বার করা যাবে না, এরকম স্থিতি ছিল। সেই জন্য ওটা ডিসিশন নিতে ডিলে হয়েছে। যখন ওদেরকে বার করতে পারিনি, তো 6:30 এরকম টাইমে, তখনই আমাদের আরও ফোর্স নিয়ে এসে ওদের বার করারই আমাদের অন্য অপশন নেই, সেটা আমরা বুঝতে পারছি অ্যারাউন্ড দ্যাট টাইম। সাহেব, 6:30 থেকে মোটামুটি 12টা 12:30, প্রায় 6 ঘন্টা। তখন কি সেন্ট্রাল ফোর্সকে ইউজ করে ওনাদেরকে রিকভারি আগে করা যেত না, বা কেন হলো না? ও সেটা বিভিন্ন জায়গাতে রোড ব্লক ছিল। তো আমাদের এসপি আর আইজি ওনারা এখানে পৌঁছতেই তো 10:30 বেজে গেল। রোড ব্লক তো তারপরেও ছিল, যখন উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, বাস ঢুকিয়ে দিচ্ছে। ও দ্যাট ওয়াজ নট এ রোড ব্লক, দ্যাট ওয়াজ রোড ব্লক। সামবডি ফেল, কি বলে, বাসটা যে ছিল সেটাকে করে গাড়িটা থামানোর চেষ্টা করেছে। তো কিন্তু গাড়িটা তো বেরিয়ে গেছে, ও তার মধ্যে থেকে বেরিয়ে গেছে। এর পরবর্তীতে লিস্ট বেরোবে, তখন আবার নতুন করে হিংসা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। We have sufficient the CAPF, additional CAPF, they have already come. সেই জন্য আর তো কোনো প্রবলেম হওয়ার কথা নেই। মানুষ থেকে বুঝতে হবে এইভাবে হিংসা পথে গিয়ে কোনো লাভ হবে না। কত সিএপি পাচ্ছে? আরও 10 কোম্পানি আমাদের ঢুকেছে।
দেখুন, এই ঘটনায় ইতিমধ্যে মালদার জেলা শাসক পুলিশ সুপারকে শোকজ করেছে দেশের সর্বোচ্চ আদালত। একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার নিজেদের দায়িত্ব পালন করেনি। গাফিলতির প্রমাণ রয়েছে, রাজ্য দায় এড়াতে পারে না। মন্তব্য প্রধান বিচারপতি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরেও কেন পদক্ষেপ নেওয়া হলো না? এতগুলো ঘন্টা কিভাবে কাটলো? জবাবদিহি করতে হবে মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। এরপরে নির্বাচন কমিশনের উপরেই ছাড়া হয়েছিল সিদ্ধান্ত যে তারা সিবিআই তদন্ত করতে চায় না এনআইএ তদন্ত করতে চায়, তার নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। তারপর নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেয় যে এনআইএ এই ঘটনার তদন্ত করে দেখবে। তবে এখনো পর্যন্ত এনআইএর দিক থেকে ঠিক কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথায় কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে জানাবেন আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আজই কি মালদায় পৌঁছচ্ছেন এনআইএ আধিকারিকরা, কি জানা যাচ্ছে? একদমই, দেখো এনআইএ একজন ডিজির নেতৃত্বে 24 জনের টিম এই তদন্ত করতে আসছে এবং তারা মূলত বিডিও অফিসে ঘুরে দেখবেন, বিডিও অফিসের আশপাশের অংশে মানুষের সঙ্গে কথা বলবেন, এমনকি যারা বিক্ষোভকারী রয়েছে তাদের কাছ থেকে মূলত জেনে নেওয়ার চেষ্টা করবেন যে সেই সময় কি ঘটনা ঘটেছিল। এছাড়াও বিডিও অফিসের ভেতরেও তারা যাবেন এবং যে জায়গায় তাণ্ডব চালানো হয়েছে সেই সব জায়গায় তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। অর্থাৎ সব মিলিয়ে তদন্তের ক্ষেত্রে যা যা করা প্রয়োজন এনআইএ কিন্তু প্রত্যেকটি বিষয় তারা খতিয়ে পরীক্ষা করবেন। কারণ সরাসরি প্রধান সুপ্রিম কোর্ট বিষয়টি হস্তক্ষেপ করেছেন, প্রধান বিচারপতি বিষয়টি হস্তক্ষেপ করেছেন, এমনকি নির্বাচন কমিশন সেটাও তাদের নজরদারি আওতায় কিন্তু এনআইএ পুরো ঘটনাটি তদন্ত করবে। এনআইএর সর্বাধিক যিনি আইজি রয়েছেন তিনিও কিন্তু আজকে কলকাতা এসে গিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এনআইএ যে রীতিমতো কোমর বেঁধে এই ঘটনার তদন্ত করবে তার নিঃসন্দেহে বলছেন এনআইএর যারা নিচু আধিকারিক তারা, এবং সেক্ষেত্রে রিপোর্ট আগামী 6 এপ্রিলের মধ্যে দেওয়ার কথা প্রাথমিক রিপোর্ট। সেই রিপোর্টের কিন্তু এই ঘটনার সঙ্গে মূলত যেখানে সুজাপুরের যে মোড়, জালালপুরের মোড়, যোধপুরের মোড়, এই মোড়গুলোতে যে বিক্ষোভ হয়েছিল, তারপর যে বিডিও অফিস তাণ্ডব চলেছিল, এই গোটা ঘটনা অর্থাৎ সকাল 10:30 থেকে রাত 1টা থেকে 2টো পর্যন্ত যে বিক্ষোভ চলেছিল এবং অবরোধ চলেছিল, সেই সব কিছু কিন্তু এই রিপোর্টের মধ্যে উল্লেখ রাখা হবে। সেক্ষেত্রে কিন্তু তারা 3 থেকে 4টি দলে ভাগ হয়ে যাবে এবং যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, যেখানে মূলত ঘটনার দিন অর্থাৎ বুধবার সারাদিন অবরোধ ছিল জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটি এখানে আশেপাশে যারা প্রত্যক্ষদর্শী প্রত্যেকের সঙ্গে তদন্তকারীরা কথা বলবেন বলে এনআইএ সূত্রের খবর। যে কারণে এনআইএ তদন্তকারীরা মোট 4টি দলে ভাগ হয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে তারা বিভিন্ন মোড় ঘুরে দেখবেন এবং যেখানে বিক্ষোভ চলেছে, দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলেছে বিডিও সংলগ্ন এলাকায়, যে সমস্ত এলাকায় জমায়েত হয়েছে সেই সমস্ত জায়গাগুলো তারা খতিয়ে দেখবেন। ধন্যবাদ। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে, এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেওয়া হয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কী অবস্থায় এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে। সুপ্রিম কোর্ট তদন্তের আদেশ দিয়েছেন আর শোকজ করেছেন যারা দায়িত্বে ছিল তাদের দায়িত্ব দিয়েছিল কে? অ্যাপয়েন্টিং অথরিটি তো ইলেকশন কমিশন। সুতরাং ইলেকশন কমিশনের ইকুয়াল রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে। অ্যাপয়েন্টিং অথরিটি ডিজি বলুন, ওখানকার ডিএম বলুন, যারা এই ল অ্যান্ড অর্ডার এর দায়িত্বে, যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছেন শোকজ করতে, তাদের তো নিয়োগ করেছে ইলেকশন কমিশন। সুতরাং ইলেকশন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। জ্ঞানেশ কুমার এর মধ্যে জড়িত আছে কিনা সেটাও এনআইএকে দেখতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এই প্ল্যান বেরিয়েছে অমিত শাহর মাথা থেকে একটা পশ্চিমবঙ্গকে হেনস্থা করার জন্য, সেটাও দেখতে হবে। এনআইএ যদি নিরপেক্ষভাবে দেখেন তাহলে প্রত্যেকটা অভিযোগই তাদেরকে তদন্ত করতে হবে। আর মালদার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন মালদার ঘটনার জন্য ঘুরিয়ে অফিসার বদলিকে এক প্রকার দায়ী করছেন। 5 রাজ্যে 506 জন অফিসারকে বদল করেছে কমিশন, তার মধ্যে বাংলারই 483 জন। চক্রান্তের খেলা বলছেন তিনি, বলছেন চক্রান্তের খেলা বুঝে নেব, এবার দুর্দান্ত খেলা হবে, এভাবেই
হুঙ্কার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর এই ভোটার লিস্টে জিতে মোদী প্রধানমন্ত্রী হলে কেন একই ভোটার লিস্টে বাংলায় ভোট হবে না সে প্রশ্নও তিনি তুলেছেন। বাংলাকে টার্গেট করলে দিল্লিকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিসিআরকে বলবো শোনাতে তিনি কি বলেছেন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে, তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। এখান থেকে জিতে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে ওই ভোটার লিস্টে কেন বাংলায় ভোট হবে না? এই ভোটার লিস্ট যদি অনুপ্রবেশকারী থাকে, আপনি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছেন, আপনার তো সর্বপ্রথম পদত্যাগ করা উচিত। নিজের বেলায় কাজী আর অন্যের বেলায় পাজি। বাংলা বিরোধী, ওরা চায় বাংলাটাকে দখল নিয়ে বাংলার মানুষকে টাইট দিতে। আর আপনাদের এর বিরুদ্ধে ফাইট দিতে হবে, গণতন্ত্রের ফাইট। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি শুনলেন এতক্ষণ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই লিস্টে থাকা ভোটারদের ভোটে যদি প্রধানমন্ত্রী হতে পারেন নরেন্দ্র মোদী, তাহলে এক্ষেত্রে তাদের বাতিল তিনি মেনে নিচ্ছেন না, তিনি দিল্লিকে টার্গেট করছেন। সামগ্রিকভাবে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। সামগ্রিকভাবে উনি যেসব কথা ক্রিয়া করছেন, যেসব কথাবার্তা বলছেন, তার প্রতিক্রিয়া হয় না। কেননা হারের আতঙ্কে, আসন্ন পরাজয়ের আতঙ্কে উনি উন্মাদ প্রায় হয়ে গিয়েছেন। যেসব কথা বলছেন সেই সব কথার প্রতিক্রিয়া দেওয়াটাও মুশকিলের। আমরা এইসব ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে আগ্রহী নই এবং ওনার কথার কোনো দাম, কোনো ভাবে বাঙালি আগ্রহী নয়। বাঙালি এসব নিয়ে ভাবছেই না। বাঙালি জানে তৃণমূল এবারে জিতলে তার মেয়েকে আবার শাহজাহানের ডেরায় পিঠে বানাতে যেতে হবে। বাঙালি জানে এবারে তৃণমূল জিতলে যেরকম হরগোবিন্দ আর চন্দন যেরকম ভাবে খুন হয়েছিল মুর্শিদাবাদে, ঠিক একই রকম ভাবে ঘরে ঘরে বাঙালি খুন হবে। তাদের বাড়িতে রাত্রেবেলায় ডাক দিয়ে আসা হবে, কে হিন্দু কে মুসলমান। বিভাজনের রাজনীতি আরো চওড়া হবে। বাঙালি আর এই ভুল করবে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল আর নেই। 4 মের পরে, 4 মের পরে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে ঠিকই, কিন্তু এটা বাংলার, পশ্চিম বাংলার জনতার সরকার। ধন্যবাদ দেবজিৎ বাবু। ভোটের ফল প্রকাশের পরেও এ রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তার কারণ ভোট পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আমি একটু ডিটেইলে জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ভোটের পরেও মানে ফলাফলের পরেও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যে এক্ষেত্রে বাহিনীকে, কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া, 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া, কি কি কারণে বা কি কি ডিটেইলিং এখনো পর্যন্ত তারা বলছেন বা কোন কোন সম্ভাবনার কথা তারা ভাবছেন? প্রত্যেকবারেই এরকম একটা অভিযোগ ওঠে যে ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, সেক্ষেত্রে ভোট দেওয়ার পরে যে নিরাপত্তা থাকবে তার দায়িত্ব কে নেবে? এক্ষেত্রে আগে থেকেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত এই নির্বাচন বলেই নয়, এর আগেও ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু এতটা পরিমাণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, এটা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের পরে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার বিষয়টি তারা দেখবে, যদি প্রয়োজন হয় সেরকম জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে স্ট্রং রুম, ইভিএম ইত্যাদির দায়িত্বে আরও বেশি করে 200 কোম্পানি বাহিনী সেটাও থাকবে। মনে করা হচ্ছে যে বহু জায়গায় সাধারণভাবে যে ইভিএমের বহু জায়গায় নিষ্পত্তি যদি না হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমা চলতে পারে, এই সমস্ত স্ট্রং রুম যাতে কোনো রকমভাবে নষ্ট করে ফেলা না হয়, ইভিএমের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য এই 200 কোম্পানি বাহিনী রেখে দেওয়া হবে। অর্থাৎ প্রায় 2500 যে কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় ব্যবহার করবে কমিশন, তারপর প্রায় 700 কোম্পানি বাহিনী থাকছে এই রাজ্যে। ধন্যবাদ শ্রাবন্তী।
আর এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সিআরপিএফ এর গাড়িতে টাকা ঢুকছে, চাঞ্চল্যকর এই দাবি তুলেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলার বদনাম করার চক্রান্ত চলছে বলে তার অভিযোগ। সংখ্যালঘুদের খেপিয়ে এনআইএ সিবিআই দিয়ে অত্যাচার করা হচ্ছে। গুজরাট থেকে বাসে করে লোক এ বাংলায় ঢুকছে যাতে কেউ আটকাতে না পারে, সেই জন্য এত অফিসারকে বদলি করা হয়েছে, এখানে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে সিবিআই দিয়ে ইডি দিয়ে অত্যাচার করা, বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। শুভজিৎ, বৃহস্পতিবার শহর কলকাতায় রোড শো হলো অমিত শাহের। কি কারণ? না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর থেকে মনোনয়নপত্র পেশ করতে যাবেন। আর সেই সময় আমরা কি দেখলাম, রীতিমতো উত্তাল হয়ে উঠলো দক্ষিণ কলকাতার একাংশ। কালীঘাট, হাজরা এলাকায় রীতিমতো অশান্তি, তৃণমূলে বিক্ষোভ, অশান্তি। দায়ের করা হয়েছে এই ঘটনায় এফআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে কি এফআইআর দায়ের করা হলো, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত, বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত যে এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআর কাদের বিরুদ্ধে করা হলো, এবং এটা কি নির্বাচন কমিশনের নির্দেশেই হলো, না কোন রকম স্বতঃপ্রণোদিত মামলা হলো? দেখো, এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে গতকাল ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত মোট 3টি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে পুলিশের তরফ থেকে 2টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে একটি মামলা কালীঘাট থানাতে এবং অপর মামলাটি আলিপুর থানাতে। এই দুটি মামলাই কিন্তু পুলিশের তরফ থেকে করা স্বতঃপ্রণোদিত মামলা, এবং এছাড়াও আরও একটি মামলা রুজু হয়েছে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সেই মামলাটি নির্বাচন কমিশনের তরফ থেকে করা এমসিসি ভায়োলেশন অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের ভিত্তিতে অপর একটি মামলা রুজু হয়েছে, সেই মামলাটি আলিপুর থানাতে রুজু করা হয়েছে। এবং আরও যেটা আমরা জানতে পারছি, 2 রাজনৈতিক দলের তরফ থেকে, এবং তার আগে তোমাকে যে বিষয়টা বলবো, এই যে অভিযোগগুলো দায়ের হয়েছে সেই অভিযোগগুলো কিন্তু সবটাই আননোন টিএমসি ওয়ার্কারদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর, এমনটাও আমরা জানতে পারছি। তবে 2 রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল 2 রাজনৈতিক দলের তরফ থেকে আরও বেশ কিছু অভিযোগ জমা পড়েছে 2টি থানাতেই, আলিপুর এবং কালীঘাট থানাতে। যদিও পুলিশের তরফ থেকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই যে অভিযোগগুলো জমা করেছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। যদি মামলা করার মতন পরিস্থিতি বা সে ধরনের কোনো মামলা করার যোগ্য কোনো অভিযোগ হয় সেক্ষেত্রে এফআইআর দায়ের করা হবে। তবে এখনও পর্যন্ত মোট 3টি মামলা, যার মধ্যে পুলিশের তরফ থেকে করা 2টি স্বতঃপ্রণোদিত, অপরটি নির্বাচন কমিশনের তরফ থেকে করা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের যে মামলা, মোট 3টি এফআইআর রুজু হয়েছে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে, যার মধ্যে 2টি আলিপুর থানাতে এবং একটি হচ্ছে কালীঘাট থানাতে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানাই, গতকাল যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ কলকাতা কালীঘাট হাজরা এলাকায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রোড শোয়ে ছিলেন, তখনই দেখেছিলাম তৃণমূল ভার্সেস বিজেপি সেই ছবি ধরা পড়েছিল। তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থকরা একে অপরে একেবারে ধস্তাধস্তি বচসায় জড়িয়ে পড়েন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। রিজু, এখনো পর্যন্ত এই ঘটনায় 3টে এফআইআর দায়ের হয়েছে, 2টি স্বতঃপ্রণোদিত আর একটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। আপনাদের দিক থেকে কি কোনো রকম পদক্ষেপ, বা আপনাদের দিক থেকে তৃণমূল কংগ্রেসের দিক থেকে কি কোনো রকম আলাদা অভিযোগ দায়ের হবে? সেটা তো সময় বলবে, আর যখন আমরা পদক্ষেপ নেব আপনারা সবাই জানতে পারবেন। কিন্তু আমার বক্তব্য এখানে খুব পরিষ্কার। প্রথমে এই অপদার্থ নির্বাচন কমিশনার এই ভোটচোর জ্ঞানেশ কুমার মানুষের নাম কেটে বাদ দিয়ে দেবে, বৈধ বাংলার বাসিন্দা দেশের নাগরিকদের। তারপরে বিজেপির কথায়, বিজেপির চাকর বাকরদের হাত থেকে বস্তা বস্তা পেটি পেটি ফর্ম 6-এ বিহার ইউপির ভোটারদের ঢোকাবে। আইন শৃঙ্খলার সব শীর্ষস্থানীয় অফিসারদের বদলে দেবে। তারপরে যখন মানুষের প্রতিবাদ হবে, তৃণমূল যখন মানুষকে নিয়ে প্রতিবাদ করবে, তখন তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করবে। আপনি বলতে চাইছেন গতকাল যে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে এটা সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভ, কিন্তু ওখানে তো হাতে তৃণমূলের পতাকাও দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস ইসি বাইরে, কলকাতা ইসি বাইরে, অফিসের বাইরে কেন ধর্ণা দিচ্ছে, কেন প্রতিবাদ করছে? তার কারণ যখন তৃণমূল কংগ্রেস ওই অফিসের বাইরে ছিল না,
তখন বিজেপির ছেলেপুলেরা বস্তা বস্তা পেটি পেটি ফর্ম 6 নিয়ে গিয়ে সিইওর অফিসে জমা দিয়ে ভোট চুরি করছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে নাতে ধরেছিল। সেই জন্যই তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে সারা রাত ধরে বসে আছে। এই গরমে সারা রাত ধরে কেন বসে থাকবে তৃণমূল কংগ্রেস? মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য বসে আছে। নইলে এই বাংলা, যে বাংলায় আপনি আমার বাইক নিচ্ছেন, যে বাংলায় আপনি থাকেন, এই বাংলাকে ইউপি বিহারে পরিণত করবে। অনেক ধন্যবাদ রিজু। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্তের সঙ্গে। এই মুহূর্তে দেবজিৎ সরকার রয়েছেন, বিজেপি মুখপাত্র। দেবজিৎ বাবু, আপনার কাছে জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছেন, মানুষকে পাশে নিয়ে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছেন, এই এফআইআর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্রের এই রিয়াকশন। মানুষের স্বার্থে মানুষকে পাশে নিয়েই তো আরজিকর আন্দোলনে, যে আরজিকরের সময় যে ভদ্রমহিলা মারা গেছিলেন ডাক্তারনি, তার সমস্ত নথি চাপা দিয়েছিলেন। মানুষের স্বার্থে মানুষকে নিয়ে আন্দোলন করার জন্যই তো ওই যে আইপ্যাকের ওখান থেকে ফাইল আর ল্যাপটপ চুরি করে নিয়ে চলে গেলেন। লুট হলো, চুরি বলবো না, ঠিক এরকম তো বলা উচিত না, লুট। একটু বিল রসের প্রাধান্য তাহলে থাকবে। আরে ওই জন্যই তো মানুষের সঙ্গে মানুষের সাথে নিয়েই তো এইসব হয়েছে, মানুষকে সাথে নিয়ে। ওই যে বক্তুই তারপরে মানুষকে সাথে নিয়ে মানুষের সঙ্গে তামান্না, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে শাহজাহানের ডেরায় দেশে হিন্দু মেয়েদের পিঠে বানাতে পাঠানো, ভালো লাগলে 2-3 দিন রেখে দেওয়া, সবই মানুষকে নিয়ে মানুষের সাথেই হয়েছে। মানুষও জানে। এবারে মানুষ আর সাথে নেই, মানুষ আর তৃণমূলের সাথেও নেই, পাঁচেও নেই। মানুষ এখন বিজেপির সঙ্গে আছে, বিজেপি মানুষের সঙ্গে আছে। 4 মে দিদি গই। ধন্যবাদ। এদিকে শুভেন্দু অধিকারী মনোনয় যে ধুমধুমার পরিস্থিতি দেখলাম, ক্ষুব্ধ কলকাতা পুলিশ কমিশনার। কালীঘাট থানার ওসির ভূমিকায় ক্ষুব্ধ অজয় নন্দা। একটি রাজনৈতিক দলের নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে অন্য দলের জমায়েত হলো কিভাবে এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। ওসিদের সঙ্গে বৈঠকে প্রশ্ন কলকাতার পুলিশ কমিশনারের। শুভেন্দুর মনোনয়নে বিজেপি তৃণমূল সমর্থকরা বাদানুবাদ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এক দলের কর্মসূচি থাকলে দ্বিতীয় কাউকে অনুমতি নয়, নিয়ম মানতে ওসিদের কড়া নির্দেশ কলকাতার নগরপালিকা। সিইও অফিসের সামনে 3 দিন ধরে অশান্তি বিক্ষোভ। এফআইআর এর পর 2 তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠানো হয়েছে। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু, শচীন সিংকে নোটিশ হেয়ার স্ট্রিট থানার। 3 দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, জানতে চাইবো যে মূলত নোটিশে কি উল্লেখ রয়েছে তাদের উদ্দেশ্যে। দেখো, 31 তারিখ যে ঘটনা ঘটেছিল নির্বাচন কমিশনের সামনে একেবারে কলকাতায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত 4 জনকে নোটিশ করা হয়েছে জানা যাচ্ছে। 2 তৃণমূলের কাউন্সিলর, অন্যদিকে একেবারে বিএলও অধিকার রক্ষা মঞ্চের যিনি সবসময় থাকতেন মহিদুল ইসলাম, CK সিং বলে আরও একজন ব্যক্তি, সব মিলিয়ে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে বলা হচ্ছে 4 জনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এমনকি নোটিশে কথাও বলা হয়েছে যে আজ থেকে শুরু, অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে এই যাদের নোটিশ দেওয়া হচ্ছে হেয়ার স্ট্রিট থানা তদন্তকারী অফিসারের কাছে পুরো যাওয়ার জন্য এবং বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা ইতিমধ্যেই এই 4 জন নোটিশ পেয়েছে এবং তারা বর্তমানে আইনি পরামর্শ নিচ্ছে এবং তারপর তারা যাবে কিনা সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত। যদিও 3 দিন তাদের হাতে সময় রয়েছে, তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে একেবারে 72 ঘন্টা সময়ের মধ্যেই তাদের হাজিরা যেহেতু দিতে হবে, তাই অন্যদিকে যে 4 জন নোটিশ পেয়েছে তারা বর্তমানে আইনি যে পরামর্শ সেটাও নিচ্ছেন। ধন্যবাদ সুশোভন। প্রতিবাদ করছিলাম যেন অবৈধভাবে, ইনলিগাল ভাবে কারোর নাম যেন অ্যাড করা না হয়, আর কারোর নাম যেন না কাটা হয়। যদি শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য ইলেকশন কমিশন আমাদের উপরে অত্যাচার করছে বা আমাদের উপরে এফআইআর করছে, তাহলে আমি জানতে চাইছি, সেদিন বিজেপির লোকরা বলছিল কি এইখানে অপারেশন সিঁদুর করে দেবে, তারপরে ওরা আমাদের উপরে ডান্ডা লাঠি দিয়ে মারপিট করলো, তাহলে ইলেকশন কমিশন বিজেপির ছেলেদের আর নেতাদের উপরে কেন এফআইআর করে? এটা আমাদের উপরে অন্যায় করছে। ইলেকশন কমিশন দলদাস হয়ে কাজ করছে। আমরা গেটের সামনে একবারের জন্য যাইনি, ইলেকশন কমিশনের গেটের সামনে একবার যদি যাই দেখাতে পারে যা বলবে তাই করবো। এবং সবচেয়ে বড় লজ্জার ব্যাপার,
যে আমরা শুধু রাতের বেলা ওদের পাহারাদারের কাজ করতে গেলাম, যে রাতের বেলা রাত জেগে আমরা অপোজিটে ফুটপাতে গোটা 5-10 জন এবং সঙ্গে একজন মহিলা তো ছিল, বসে রইলাম আমরা। শুধু না, ওখান থেকে ইনলিগাল ভাবে কোনো রাত কিছু ঢুকছে কিনা ওদের দেখার জন্য, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো বাজে কথা, কোনো টিয়ম টিটকারি কিচ্ছু করিনি, দেখা যাবে না কোথাও। তারপরে এই ধরনের তার মানে বোঝা গেল, এবং নামগুলো যেভাবে দেওয়া হয়েছে, 2-3টে নাম যাদের নাম হয়তো আমিও ঠিক মনে রাখতে পারি না, দীর্ঘদিন যুব করছে আমার সাথে, আমি ওদের নাম ভুলে যাই, সঠিক নাম সেটা সঠিক লিখেছে। তার মানে লোকাল বিজেপি দ্বারা পরিচালিত বিজেপির পার্টি অফিস থেকে নামগুলো আইডেন্টিফাই করে পাঠিয়েছে। ওরা তো হঠাৎ করে 144 জারি করেছে এবং আমরা বলেছি আপনারা 144-এর কপি দিন, আমাদের কাছে কোনো কপি দেয়নি, মাইকিং করছে। আমরা বললাম যে 144 আমরা 100 মিটার আপনারা ফিতে মেপে দিন, আমরা তার বাইরেই আছি। তারপরে পুলিশ লাঠিচার্জ করছে, নির্বাচন কমিশনের কথা শুনছে। আমরা দেখেছি গভীর রাতে সিপি এবং মনোজ আগরওয়াল তারা মিটিং করছে, এবং মিটিং করার পরের দিন, ওই দিনই যেদিন মিটিং করেছেন 31 তারিখ, তার পরের দিনই আমার মামলা হয়েছে। এখন নির্বাচন কমিশন তার মনের মতো পুলিশ কমিশনারকে এনেছে, তার মনের মতো আধিকারিকদের এনেছে, আমাদের এই কেস দিয়েছে। কেস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাদেরকে দমাতে পারবে না। সিইও অফিসের সামনে 3 দিন ধরে অশান্তি, বিক্ষোভ, এফআইআর এর পর 2 তৃণমূল কাউন্সিলরকে নোটিশ। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং শচীন সিংকে নোটিশ হেয়ার স্ট্রিট থানার। নোটিশ পাঠানো হয়েছে মইনুল ইসলাম এবং CK সিংকেও। 3 দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 31শে মার্চ ও 1 এপ্রিলের ঘটনায় 2 তৃণমূল কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। এই মুহূর্তে আরো বেশ কিছু খবরের দিকে নজর রাখতে হবে। কমিশন কঠোর হতে কিন্তু সিইও দপ্তর চত্বর একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। আমরা দেখালাম না যে কিভাবে নোটিশ জারি করা হয়েছে, এফআইআর দায়ের করা হচ্ছে। কাল রাত থেকে কিন্তু জমায়েত তুলে নিয়েছে তৃণমূলপন্থী বিএলওরা। ইতিমধ্যে তৃণমূলের 2 কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বিস্তারিত জানাবে সহকর্মী সুপ্রিয়, সঙ্গে রয়েছেন সুপ্রিয়। সত্যি আমরা বেশ কয়েকদিন ধরে যেই সিইওর সামনে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখলাম, গাড়িও পর্যন্ত সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল কি শুধুমাত্র এফআইআর দাবাইতে? একদমই, দেখো তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ গতকালই আমরা যেটা দেখলাম যে 2 তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূলের এক শিক্ষক সংগঠনের নেতা, এমনকি সব মিলিয়ে 6 জনের নামে নির্বাচন কমিশনের তরফ থেকে করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। এবং শুধু এফআইআর দায়ের নয়, গতকাল রাত থেকে নির্বাচন কমিশন কিন্তু আরও বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশনের নতুন এই যে স্থানান্তরিত অফিস, সিপিক বিল্ডিং এর 2 তলা এবং 3 তলা, সেই অফিসের বাইরে প্রথম দিন থেকেই 163 বিএনএস অর্থাৎ পুরনো 144 ছিল, এবং সেই এলাকাকে বাড়ানো হয় বেশ খানিকটা। এবং তার পরবর্তীতে কিন্তু গতকাল রাত থেকে যে নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের বাইরে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন তারা যদি কোনো ধরনের জমায়েত করেন অনুমতি না নিয়ে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা, এমনকি প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এবং শুধু কিন্তু নির্বাচন কমিশনের বাইরে নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এমনকি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন যদি নির্বাচন কমিশনের সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে আসেন, তাদের আগে থেকে অনুমতি নিতে হবে, এবং অনুমতি না পেলে কোনো কারোর পক্ষেই কিন্তু এসে দেখা করা সম্ভব নয়। এ ধরনের বেশ কিছু কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং তারপর থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ সকাল থেকে নির্বাচন কমিশনের বাইরে যে এলাকাতে 163 বা পুরনো যে 144 জারি করা হয়েছে, তার আশপাশে কোনো ধরনের কোনো জমায়েত বা কোনো জমায়েত দেখা যাচ্ছে না, কারণ নিষেধাজ্ঞা রয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। ভয় পাচ্ছে সত্যকে সামনে ভয় পাচ্ছে। আমরা তো নিশ্চিতভাবে আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যাই, কিন্তু এসে প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, আমরা বলার ক্ষমতা থাকবে না, এটা হতে পারে না। তুমি অন্যায় করলে তোমার দিকে কেউ আঙুল তুলবে না, এটা হতে পারে না। অন্যদিকে রাজারহাটে যখন বিজেপি প্রার্থী প্রচার করছিলেন, সেই সময় নাকি জয় বাংলা স্লোগান ওঠে। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আবার বিজেপির বিরুদ্ধে। আবারও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এদিন নারায়ণপুরের মণিখোলাতে প্রচার সারছিলেন রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া, তখনই জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী। অভিযোগের পরই মারধর করা হয়। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, একজন প্রার্থী তিনি প্রচার করছেন, সেই সময় কেউ বা কারা জয় বাংলা স্লোগান দিলেন এবং তারপর নাকি মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হলো। এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর আইনত এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে? দেখো শুভজিৎ, বিজেপির প্রচার চলাকালীন জয় বাংলা স্লোগান দিতেই মারধরের অভিযোগ এবং যুবককে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন যে রাজারহাট নিউ টাউনের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী। কে মাথা ফাটিয়ে দেয়?
কি অভিযোগ? এবং তোমাকে জানাচ্ছি যে রাজারহাট নিউ টাউনে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার প্রচার চলাকালীনই নারায়ণপুর মণিখোলাতে বিজেপি প্রার্থীর জনসংযোগ প্রচার চলছিল। সেই সময় হঠাৎ করে একজন তৃণমূল কর্মী এবং পেশায় তিনি কিন্তু অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার একজন কর্মী, তিনি জয় বাংলা বলায় তাকে বিজেপি কর্মীরা মারধর করে এবং মারধর করার পরে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন এই মুহূর্তে চিকিৎসাধীন। এবং এরই প্রতিবাদে দেখো যে রাজারহাট নিউ টাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে কিন্তু নারায়ণপুর থানায় তারা ঘেরাও করে রেখেছেন এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পীযূষ কানোরিয়া। এছাড়াও তার একজন এসআই রয়েছে, তাকে কিন্তু এই থানা থেকে অর্থাৎ নারায়ণপুর থানা থেকে বদলি করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা এই মুহূর্তে নারায়ণপুর থানার সামনে পথ অবরোধ করছেন এবং থানা ঘেরাও করে বসে রয়েছেন। অবিলম্বে সেই এসআইকে বদলি করতে হবে এবং যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা নারায়ণপুর থানার দ্বারস্থ। এই মুহূর্তে কিন্তু রাজারহাট নিউ টাউনের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের জন্য আমাদের অবস্থান চলছে, চলবে, অবস্থান চলছে, চলবে, আমাদের অবস্থান চলছে, চলবে, যতই করো হামলা, যতই করো হামলা। এরকমই আরো একটা ঘটনা বীজপুরেও ঘটেছে। সেখানে প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে বিজেপি প্রার্থীকে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন তিনি। পুলিশকে জানিয়েও কোনো রকম লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। নির্বাচন কমিশনকে তিনি ইতিমধ্যেই বিষয়টা জানিয়ে চিঠি দিয়েছেন। তৃণমূল পাল্টা দাবি করছে যে মানুষ খেপে গিয়ে এসব করছে, তাদের দলের কেউ এই ঘটনায় জড়িত নয় বলে তাদের দাবি। সাধারণ মানুষ আশীর্বাদ দূর থেকে বলছে বাবা আছি, এখানে দাঁড়িয়েও না, দূর থেকে বলছে। অনেকে তো মানে বাঁধ ভেঙে চলে আসছে, তাদের বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে। একদম এই আইসিরা হচ্ছে আজকে এরা মদত, কারণ এরা ভাবছে এই সরকার থাকবে, সুতরাং যত রকম ভাবে তৃণমূলকে মদত করা যায়। বিষয়টা সিপির কাছে যাবে, একদম কমপ্লেন করব, এক্ষুনি কমপ্লেন করব। আমাদের কমপ্লেন রেডি হচ্ছে, আমরা প্রত্যেকে কমপ্লেন করব। আমি খবর নেব, তদন্ত করব, তদন্ত করে যদি দেখি যে হ্যাঁ ওরা দোষী, তখন দলীয়ভাবে নিশ্চয়ই তার ব্যবস্থা নেব। কিন্তু আমাকে তার আগে খবর নিতে হবে যে আসল ঘটনা কি, আসল সত্যতা কোথায়। ভাতারে বিজেপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপির মণ্ডল সভাপতি সহ কয়েকজন বিজেপি কর্মী। ভাতারে বিজেপি প্রার্থী সৌমেন কাপার অভিযোগ, দেওয়ালিকরণের সময় তৃণমূলের দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়, লাঠি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শ্যামসুন্দর আমাদের বহু কর্মীর ওপর আক্রমণ হয়েছে। এই ভাতারে যে তৃণমূলের প্রার্থী তার কিছু হারমাদ, সেলেন্ডা, ভাটাকুল এবং ঢেরিয়া গ্রামের আমরা কমপ্লেন করেছি। ইসিআই দিল্লিতে আমাদের সেন্ট্রাল অফিসে বলছি, স্টেট অফিসে বলছি, আমরা এসপি সাহেবকে বলবো, লোকাল থানায় দিলাম। আমরা 24 ঘন্টা পুলিশকে টাইম দিচ্ছি। যদি ব্যবস্থা না হয় উত্তরবঙ্গের সঙ্গে বর্ধমানের সমস্ত রাস্তা আমরা বিচ্ছিন্ন করে দেবো। সিলিন্ডার বা অন্য কোথাও কোনো গোলমালের খবর আমরা পাইনি। কি হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখব। তৃণমূল কংগ্রেস কোথাওই কোনো দলকে প্রচার, দেয়াল লিখন এসবে বাধা দেওয়ার পক্ষপাতী নয়।